প্রিয় শিক্ষার্থী ছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা বইয়ের প্রথম অধ্যায় শুরু করব। নতুন বই, নতুন পড়া, অনেকদিন পর তোমাদের মাঝে নতুন করে আসা অনলাইনের মাধ্যমে। তোমরা এখন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, অটো প্রমোশনের মাধ্যমে ভালোই সব তো সেকেন্ড ইয়ারে উঠে গেলা, নো টেনশন, তাই না? তো আজকে আমরা ব্যবস্থাপনার বইয়ের প্রথম ফার্স্ট চ্যাপ্টার শুরু করব। তো ফার্স্ট চ্যাপ্টার ব্যবস্থাপনার ধারণা। মানুষের যে মানব জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আসলে ব্যবস্থাপনা অপরিহার্য। কতিপয় ব্যক্তি যারা কোনো সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হয়, সেই ক্ষেত্রে প্রথমেই ব্যবস্থাপনার প্রয়োজন পড়ে। অর্থাৎ মানুষ যখন কোনো সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করে, তখন ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনার জন্য ব্যবস্থাপনার দরকার। যদি পরিচালক বা ব্যবস্থাপক যদি না থাকে, বা বিশেষ কোনো পরিচালক যদি না থাকে, অথবা নেতৃত্ব যদি ঠিকভাবে না দেয়া হয়, সেই ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিবে। এটা খুবই স্বাভাবিক। আর এই বিশৃঙ্খলা যদি হয়, সেই ক্ষেত্রে উপকরণের কার্যকর ব্যবহার বের করা, উপকরণগুলো থেকে কার্যকর ব্যবহার নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে। তাহলে একদল মানুষের যে লক্ষ্য পানে এগিয়ে নেয়ার যে কার্যকর প্রচেষ্টা, অর্থাৎ মানুষের কোনো কাজের লক্ষ্য অর্জনে এগিয়ে নেয়ার কার্যকর প্রচেষ্টা বা শক্তি হলো ব্যবস্থাপনা। আর এই কাজটি বা এই প্রয়াস যারা চালান, তাদেরকে ব্যবস্থাপক, প্রশাসক, নির্বাহী, পরিচালক ইত্যাদি নামে অভিহিত করা হয়। অর্থাৎ যারা এই কাজটা নেতৃত্ব দেন বা লক্ষ্যর দিকে এগিয়ে নিয়ে যান একদল মানুষকে বা মানব সম্পদকে, তাদেরকে আমরা ব্যবস্থাপক বলতে পারি। তারা প্রশাসক হতে পারে, তারা কোম্পানির নির্বাহী হতে পারে, পরিচালক হতে পারে। আর এই যে প্রয়াস, এই যে লক্ষ্য মানে একদল লোককে পরিচালিত করার যে প্রয়াস, সেটা শুধুমাত্র শিক্ষা সকল ক্ষেত্রে প্রযোজ্য, কোথাও সীমাবদ্ধ নয়। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে আছে, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ইত্যাদি সব ক্ষেত্রের জন্যই প্রযোজ্য। বাংলা ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ। আমরা এই যে ম্যানেজমেন্ট বলি, আমাদের সাবজেক্টের নাম ম্যানেজমেন্ট। তো বাংলা এই যে শব্দটি, আমরা ইংরেজি শব্দটাই আমরা বাংলায় বলি ব্যবস্থাপনা বাংলা, এটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দেরই প্রতিশব্দ। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির সমর্থক হলো, ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির সমর্থককে আমরা বলবো টু হ্যান্ডেল, অর্থাৎ চালনা করা বা পরিচালনা করা। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের সমর্থক শব্দ হলো টু হ্যান্ডেল, চালনা করা বা পরিচালনা করা। আর অধিকাংশের মতে ইংরেজি এই শব্দটি ল্যাটিন বা ইতালীয় ম্যানেজার, MANEGGIARE ম্যানেজার শব্দ থেকে এসেছে। তাহলে বাংলা শব্দ ব্যবস্থাপনা ইংরেজি ম্যানেজমেন্ট শব্দ থেকে এসছে, যার প্রতিশব্দ ম্যানেজমেন্ট। আর ম্যানেজমেন্ট শব্দের অর্থকে সমর্থক বলবো আমরা টু হ্যান্ডেল, আর যার অর্থ হলো চালনা করা বা পরিচালনা করা। আর ইংরেজি, অনেকের মতে যে ইংরেজি এই শব্দটি আবার ল্যাটিন অথবা ইটালীয় ম্যানেজার শব্দ থেকে এসছে, যার অর্থ হলো টু ট্রেন আপ দ্য হর্সেস, বা অশ্বকে অর্থাৎ ঘোড়াকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনার উপযোগী করে তোলা। অর্থাৎ যে অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা টু ট্রেন আপ দ্য হর্সেস, এটাই এখন কালের বিবর্তনে মানুষকে প্রশিক্ষিত করে তোলা
বা তার নিকট থেকে কাজ আদায় এই বিষয়টির সাথে সম্পর্কযুক্ত হয়ে পড়েছে। অর্থাৎ টু ট্রেন অফ দ্য হর্সেস এই শব্দটি অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনার উপযোগী করে তোলা, যেটা কালের বিবর্তনে মানুষকে প্রশিক্ষিত করে তোলা এবং তাদের নিকট থেকে কাজ আদায় করার সাথে সম্পর্কযুক্ত হয়ে পড়েছে। যাই হোক, আমরা সাধারণ অর্থে ব্যবস্থাপনা বলতে বুঝি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস বা প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। সহজ অর্থে ব্যবস্থাপনা হল প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহার এবং সকল প্রয়াস বা প্রচেষ্টা। ব্যবস্থাপনা হলো, আবার বলছি, সহজ অর্থে ব্যবস্থাপনা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস বা প্রচেষ্টাকে বুঝি। আচ্ছা, এই যে প্রয়াস, এই যে সঠিকভাবে সবকিছু চালানোর জন্য কি লাগে, কার্যকর ব্যবহার ও লক্ষ্য অর্জন নির্ভর করে। একটা প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ থাকে। এই যে প্রয়াস বা চেষ্টা, সেটা কি ধরনের হতে পারে? একটা প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ থাকে, একটা হচ্ছে মানবীয় আর একটা হচ্ছে বস্তুগত। মানবীয় বলতে বুঝো মানুষ, আর বস্তুগত বলতে কি বুঝায়? মানবীয় উপকরণ বলতে আমরা মানুষ বা জনশক্তিকে বুঝি, আর বস্তুগত উপকরণ বলতে আমরা বুঝবো যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ, বাজার, পদ্ধতি। তাহলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য দু ধরনের উপকরণ লাগে, একটা হচ্ছে মানবীয় উপকরণ আর একটা বস্তুগত উপকরণ। মানবীয় উপকরণ হচ্ছে মানুষ বা জনশক্তি, আর বস্তুগত উপকরণের মধ্যে রয়েছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি বলতে যন্ত্রপাতি, মেশিন, মালামাল, ম্যাটেরিয়ালস, অর্থ, মানি, মার্কেট মানে বাজার, এবং মেথড বা পদ্ধতি, যাকে আমরা সংক্ষেপে 6M বলবো। এই যে উপকরণগুলোকে আমরা সংক্ষেপে বলি 6M। এটা সাধারণত পরীক্ষায় আসে। 6M কি, বা 6M বলতে বহু নির্বাচনী অংশে, তোমাদের নৈর্ব্যক্তিক অংশে এটা এরকম কোশ্চেন থাকতে পারে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। এগুলোকে উল্টোপাল্টা করে দিয়ে বা এক্সট্রা অন্য কোনো বিষয়ে এম দিয়ে বা দিয়ে তোমাদের এরকম একটা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যেটা হচ্ছে আমরা জানবো হচ্ছে ম্যান বলতে মানবীয় উপকরণ, মানুষ, ম্যান। 6M বলতে বোঝাচ্ছে যে উপাদানগুলো দিয়ে আমরা ব্যবস্থাপকীয় কার্য লক্ষ্য অর্জনের জন্য প্রয়াস চালাই, ব্যবস্থাপক যে প্রয়াসগুলো চালায়, সেক্ষেত্রে আছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট অ্যান্ড মেথড। এই ছয়টাকেই আমরা বলবো, 6টা এমকেই আমরা 6M বলছি, বলা হচ্ছে, যেগুলো হচ্ছে উপায় এবং উপকরণ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বা উৎপাদন কার্য পরিচালনার জন্য। প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ থাকে, একটা মানবীয়, একটা অবস্তুগত বা অমানবীয় বলতে পারি। মানবীয় হচ্ছে মানুষ, আর বাকিগুলো বস্তুগতের মধ্যে আছে মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট অ্যান্ড মেথড। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে আমরা তাহলে আমরা ব্যবস্থাপনার সংজ্ঞা হিসেবে, সাধারণ সংজ্ঞা হিসেবে আমরা আবার বলছি, ব্যবস্থাপনার সাধারণ সংজ্ঞা। সাধারণ অর্থে আমরা ব্যবস্থাপনা বলতে বুঝবো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণগুলোর বা উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রচেষ্টা বা প্রয়াসকে ব্যবস্থাপনা বলে। এটা হচ্ছে তোমরা যদি জ্ঞানমূলকের জন্য এই লাইনটা লিখো, এটা লিখতে পারো। এটা হচ্ছে সাধারণ অর্থে ব্যবস্থাপনার সংজ্ঞা। আর ব্যাপক অর্থে বা কমপ্লিট সংজ্ঞা, যদি প্রকৃত অর্থে সংজ্ঞা যদি লিখতে চাও, সেক্ষেত্রে প্রকৃত অর্থে, এটা আমরা সাধারণ সংজ্ঞা বলেছি, প্রকৃত অর্থে সংজ্ঞা হচ্ছে উপকরণাদির কার্যকর ব্যবহার করার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য, উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কাজকে ব্যবস্থাপনা বলে। এই যে সংজ্ঞাটা, এটা হচ্ছে প্রকৃত অর্থে বা ব্যাপক অর্থে বা কমপ্লিট সংজ্ঞা।
আবার প্রথমে যে সংজ্ঞাটা আমি বলেছি সেটাও সাধারণার্থে জ্ঞানমূলকের জন্য তুমি যে কোনোটাই ব্যবহার করতে পারো। আর সাধারণত জ্ঞানমূলকে এই এই যে ব্যবস্থাপনার যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই এই কাজগুলো, এই শব্দগুলো প্রয়োগ করেও তুমি সংজ্ঞাটা কমপ্লিট করতে পারো পরীক্ষায় জ্ঞানমূলকের জন্য অথবা অনুধাবনের জন্য। তাহলে আমরা বলছি কমপ্লিট সংজ্ঞা বা প্রকৃত অর্থে সংজ্ঞা হচ্ছে, আমরা বলবো উপকরণাদির, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে যে উপকরণ আছে, ব্যবস্থাপকীয় উপকরণ, উৎপাদন কার্য পরিচালনার জন্য উপকরণ, সেটা বলা হচ্ছে উপকরণাদির কার্যকর ব্যবহার করার লক্ষ্যে লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেকটা ব্যবস্থাপনার বা প্রত্যেকটা কাজেরই একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্যে পৌঁছানো। তাহলে সেক্ষেত্রে উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কাজকে ব্যবস্থাপনা বলে। তাহলে আমরা ব্যবস্থাপনার সংজ্ঞা পাচ্ছি হচ্ছে, প্রকৃত অর্থে ব্যবস্থাপনা বলতে কি বোঝায় বলো? ব্যবস্থাপনার বলতে বোঝাচ্ছে হচ্ছে উপকরণাদির কার্যকর ব্যবহার করে, উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা করা, সংগঠন প্রস্তুত করা, কর্মী সংস্থান করা, নির্দেশনা প্রয়োগ করা, কর্মীদের প্রেষিত করা বা প্রেষণা দেয়া এবং সকল কাজের সমন্বয় এবং সর্বশেষ নিয়ন্ত্রণ কাজকে ব্যবস্থাপনা বলে। আচ্ছা, আমরা পরবর্তীতে এখন পড়ব হচ্ছে ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ 1.3। তোমরা বইয়ের 1.3-এ যাও, পেজ নম্বর 4, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যবস্থাপনার উৎপত্তি কিভাবে আসছে এবং এর ক্রমবিকাশ নিয়ে এখানে আলোচনা আছে। আগে আমি ব্যবস্থাপনার সংজ্ঞা বারবারই তোমাদের বললাম, যাতে তোমাদের পড়তে গিয়ে বারবার বলতে বলতে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। তো এখন ব্যবস্থাপনার উৎপত্তি ক্রমবিকাশ, যেটা তোমার বহু নির্বাচনীর বিভিন্ন প্রশ্নের জন্য এই বিষয়টা তোমাদের জানতে হবে। উৎপত্তি ক্রমবিকাশ যদিও একটু কঠিন, কিন্তু জেনে রাখতে হবে এবং চ্যাপ্টার রিডিং পড়বা তোমরা বাসায়। তো ব্যবস্থাপনার উৎপত্তি ক্রমবিকাশে প্রথমে আছে, দেখো উৎপত্তিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, ক খ গ, ঘ উম পর্যন্ত। ক হচ্ছে প্রাচীন যুগ, কতে আছে প্রাচীন যুগ, যেটা 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যুর পূর্ব পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলা হচ্ছে। প্রাচীন যুগ হচ্ছে 5000 অব্দ থেকে খ্রিস্টের জন্মের পূর্ব সময় পর্যন্ত সময়কে ব্যবস্থাপনার প্রাচীন যুগ বলা হচ্ছে, এনসাইন্ট পিরিয়ড। আচ্ছা, এই ক্ষেত্রে এই সভ্যতাকে কেন্দ্র করে ব্যবস্থাপনা শাস্ত্র ও এর প্রয়োগে যথেষ্ট উন্নতি ঘটে, যার মধ্যে বিভিন্ন সভ্যতা এখানে, যেমন মিশরীয়, ব্যাবিলনীয়, হিব্রু, চৈনিক, রোমান, গ্রিক এবং ভারতীয় সভ্যতা উল্লেখযোগ্য। অর্থাৎ এই সমস্ত সভ্যতাকে কেন্দ্র করে ব্যবস্থাপনা শাস্ত্র ও এর প্রয়োগে উন্নতি ঘটে। অর্থাৎ যে মিশরীয়, ব্যাবিলনীয়, হিব্রু, চৈনিক, রোমান, গ্রিক, ভারতীয় সভ্যতা, এই সভ্যতাগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে অবদান আছে, এই সভ্যতাগুলোর অবদান আছে। আচ্ছা, খ্রিস্টীয় তাহলে প্রাচীন যুগ হচ্ছে 5000 অব্দ থেকে খ্রিস্টের জন্মের মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত, জন্ম না, 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলা হচ্ছে, যেখানে অনেক সভ্যতার কথা বলা হচ্ছে, যে সভ্যতাগুলো ব্যবস্থাপনার প্রয়োগে এবং উন্নতিতে প্রসার লাভ করে। আচ্ছা, এরপরে আসছে মধ্যযুগ। এগুলো পড়ে নিবা তোমরা, এই সভ্যতাগুলো জেনে নিবা, বিভিন্ন সভ্যতা সম্পর্কে বলা আছে তখন কি হতো। মধ্যযুগ পরবর্তী ক হচ্ছে প্রাচীন যুগ, খ মধ্যযুগ, মিডল স্টেজ। এটা হচ্ছে খ্রিস্ট 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যুর সময় পূর্ব পর্যন্ত, আর এটা হবে 1000 থেকে ধরো 1750 অব্দ পর্যন্ত।
এটা মানে এখানে এখানে 00 দেয়া আছে, তার অর্থ হচ্ছে খ্রিস্টের মৃত্যুর পূর্ব সময়ের পর থেকে এটাকে বলা হচ্ছে 00 থেকে 1750। মধ্যযুগ হচ্ছে 00 থেকে, এখানে একটা আনুমানিক বলা আছে সেই কারণে এরকম 0 দেয়া আছে। তাহলে 00 থেকে 1750 এটা হচ্ছে মিডল স্টেজ, মধ্যযুগ। মধ্যযুগে আবার বলা হচ্ছে মধ্যযুগে বিশ্বব্যাপী সামন্তবাদের ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। মধ্যযুগ হচ্ছে 00 খ্রিস্টের মৃত্যুর পর থেকে 00 থেকে 1750 অব্দ পর্যন্ত ধরা হয়। সেক্ষেত্রে মধ্যযুগে বিশ্বব্যাপী সামন্তবাদের ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। সামন্তবাদ অর্থাৎ মধ্যযুগে সারা বিশ্বে সামন্তবাদের উদ্ভব ঘটে, এবং সেই ক্ষেত্রে মধ্যযুগে যারা ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নের জন্য অবদান রেখেছে তাদের মধ্যে আছে বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে অবদান রেখেছে মধ্যযুগে সামন্তবাদের যুগে। তাদের মধ্যে আছে, দেখো 1 নম্বর আছে আল ফারাবি, 900 খ্রিস্টাব্দে আল ফারাবি রাষ্ট্র ব্যবস্থাপনা সম্বন্ধে তিনি আলোকপাত করেন। আল ফারাবি 900 খ্রিস্টাব্দে। ইমাম গাজ্জালি 1100 খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালি নাসিহাত আল মুলক নামে একটা গ্রন্থ প্রণয়ন করেন ইমাম গাজ্জালি। তারপরে আছে লুকা প্যাসিওলি, অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো হিসাব বিজ্ঞানের দুতরফা হিসাব রক্ষণ পদ্ধতির উপর যিনি আলোকপাত করেছেন, প্রবর্তক পদ্ধতির জনক যে বলা হয় যাকে হিসাব বিজ্ঞানের, তিনি 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি দুতরফা হিসাব পদ্ধতি এগুলো উদ্ভাবন করেন, এগুলোর উপর আলোকপাত করেন, এবং সেই কারণে তাকে দুতরফা হিসাব পদ্ধতির জনক বলা হয়। আরও আছেন টমাস মুর, 1500 খ্রিস্টাব্দে তিনি ইউটোপিয়া নামক গ্রন্থ প্রচার করেন টমাস মুর। তাহলে মধ্যযুগ বলছি আমরা 00 থেকে 1750, এর মধ্যে 900 খ্রিস্টাব্দে বলা হচ্ছে আল ফারাবির কথা, 1100 খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালি, লুকা প্যাসিওলি 1494 এবং থমাস মুর 1500 খ্রিস্টাব্দে। গ শিল্প বিপ্লব কাল। তাহলে ক হচ্ছে প্রাচীন যুগ, খ মধ্যযুগ 0 থেকে 1750, 5000 থেকে খ্রিস্টের মৃত্যু সাল পর্যন্ত প্রাচীন যুগ, এবং গতে আছে শিল্প বিপ্লব কাল, যেটা 1750 থেকে 1850। খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্টস, 1750 থেকে 1850 সালে শিল্প বিপ্লব ঘটে, যেটা সর্বপ্রথম ব্রিটেন, ইউরোপ এবং আমেরিকায় যে ঘটে যাওয়া শিল্প বিপ্লবের ফলে ব্যবস্থাপনা শাস্ত্রের যে উন্নয়ন ঘটে, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে যারা যারা অবদান রেখেছে তাদের সম্পর্কে এখানে বলা আছে। তাহলে শিল্প বিপ্লব কাল হচ্ছে 1750 থেকে মধ্যযুগে 1750 থেকে 1850। এই ক্ষেত্রে যারা ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখে তাদের মধ্যে আছে জেমস স্টুয়ার্ট, 1767, অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 1772, শিল্প বিপ্লব কালে যে সমস্ত মনীষীগণ যারা ব্যবস্থাপনায় অবদান রেখেছেন তাদের মধ্যে আছে জেমস স্টুয়ার্ট 1767 সালে, জেমস স্টুয়ার্ট। তারপর আছে অ্যাডাম স্মিথ 1772, যিনি অর্থনীতি শাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ। তারপর জেমস ওয়াট ও ম্যাথে বোল্টন বিজ্ঞানী। তারপর আছে রবার্ট ওয়েন, চার্লস ব্যাবেজ, যিনি গণিত শাস্ত্রের অধ্যাপক, কম্পিউটার আবিষ্কারে যার মহান কীর্তি রয়েছে, কম্পিউটার যন্ত্রে আবিষ্কারে তার যে কীর্তি রয়েছে, যে চার্লস বেবেজ, যাকে কম্পিউটারের জনক বলা হয়, তারা হচ্ছে ব্যবস্থাপনার শিল্প বিপ্লব কাল অর্থাৎ 1750 থেকে 1850 যে শিল্প বিপ্লব ঘটে এবং তার ফলে যে ব্যবস্থাপনার যে উন্নয়ন ঘটে তার ক্ষেত্রে এই সমস্ত মহান বা প্রখ্যাত বিজ্ঞানী ব্যক্তিবর্গ
আবিষ্কারক তারা অবদান রেখেছে। আচ্ছা, পরবর্তী পর্যায়ে হচ্ছে পরবর্তী পর্যায়ে হচ্ছে শিল্প বিপ্লব। গয়ে ছিল, ঘয়ে আছে ঘয়ে আছে বিপ্লব পরবর্তী। হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ, যেটা 1850 থেকে 1950, 1850 থেকে 1950, 1750 থেকে 1850, সেটা ছিল শিল্প বিপ্লব কাল। এরপরে আছে শিল্প বিপ্লবের পরবর্তী যুগ, যেটা 1850 থেকে 1950 ধরা হচ্ছে। এই সময় ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনার আর মানবীয়, ব্যবস্থাপকীয় এবং সকল বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বা মতবাদ বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনার আরো বেশি প্রসারিত ধারণা বা তাত্ত্বিক জ্ঞান বা মূলনীতি, এগুলো এই পর্বে, এই যুগে মানে গবেষণার মাধ্যমে আবিষ্কার হয়, গবেষণার মাধ্যমে এগুলো উঠে আসে, যার মধ্যে আছে বিশেষ বিশেষ মনীষী যারা ব্যবস্থাপনার ক্ষেত্রে অবদান রেখেছে। যেমন আছে এফ.ডব্লিউ. টেলর, দেখো এফ.ডব্লিউ. টেলর, হেনরি ফেওল, তারপর এইচ.এল. গ্রান্ট, তারপর গিলভেথ, অলিভার শেলডন, এলটন মেও, মানব সম্পর্ক মতবাদের যিনি জনক। অর্থাৎ এফ.ডব্লিউ. টেলরকে এখন আমরা জানি, এফ.ডব্লিউ. টেলর হচ্ছে মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করা একজন অসামান্য প্রতিভাধর ব্যক্তি, যাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, যিনি সুদীর্ঘ কর্মজীবনে 1870 থেকে 1915 সাল পর্যন্ত শিক্ষানবিশ শ্রমিক থেকে কারখানার শীর্ষ পদের দখল করেছিলেন, বড় কারখানার শীর্ষ পদ দখল করেছিলেন, যিনি একজন শ্রমিক থেকে অসাধারণ প্রতিভাধর ব্যক্তিত্ব, যাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়, তিনি হচ্ছেন এফ.ডব্লিউ. টেলর। এবং তিনি শ্রম উৎপাদন বাড়ানোর জন্য শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধির তীব্র প্রয়োজন অনুভব করেন। শ্রম ও উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনশক্তির পূর্ণ ব্যবহারের জন্য বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন করেন। অর্থাৎ এফ.ডব্লিউ. টেলর শ্রম ও উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনশক্তির পূর্ণ ব্যবহারের জন্য বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন করেন। এতে ব্যবস্থাপনা চিন্তাধারায় ও পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ এফ.ডব্লিউ. টেলর সেই সময়ের কথা বলা হচ্ছে, যেটা শিল্প বিপ্লবের পরবর্তী যুগ, 1850-এর পর থেকে 1950, অর্থাৎ প্রতি 100 বছর। আচ্ছা, আরেকজন আছেন যাকে পরবর্তী, আমরা প্রথমে বলেছি এফ.ডব্লিউ. টেলরের কথা, পরবর্তী আছে হেনরি ফেওল। তোমরা জানো হেনরি ফেওলকে। হেনরি ফেওল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক, যাকে বলা হয় আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল, যিনি তুরস্কে জন্মগ্রহণ করেছে এবং ফ্রান্সের অধিবাসী হয়ে তিনি একজন খনি প্রকৌশলী, মানে খনি বলতে যে মাইন বুঝায়, অর্থাৎ খনিজ উত্তোলন যেখানে করা হয়, খনি প্রকৌশলী হিসেবে তিনি কর্মরত ছিলেন। ফ্রান্সের অধিবাসী, তুরস্কে জন্মগ্রহণকারী। তিনি কি করেছেন? তিনি মনে করতেন যে ব্যবস্থাপনা তত্ত্বের প্রয়োগ শুধু কারবারি প্রতিষ্ঠানেই নয়, সকল ধরনের সংগঠনেই প্রয়োগযোগ্য ও ব্যবস্থাপনা শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। অর্থাৎ তিনি বলেছেন যে ব্যবস্থাপনা তত্ত্বের শুধু কারবারেই ব্যবস্থাপনা জন্য প্রযোজ্য নয়, সকল ধরনের সংগঠনের জন্যই এটি প্রয়োগযোগ্য এবং ব্যবস্থাপনা শিক্ষার প্রসার করাও অত্যন্ত জরুরি। এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবস্থাপনার রীতি পদ্ধতির তাত্ত্বিক বিশ্লেষণ করেন, যেটাকে তিনি তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে তিনি 14টি মূলনীতির কথা উল্লেখ করেছেন, মূলনীতির নির্দেশ করেন, যা এখন পর্যন্ত অদ্যাবধি সর্বজন গ্রাহ্য মূলনীতি হিসেবে অনুষ্ঠিত হয়। তার অসামান্য অবদানের জন্যই তাকে ব্যবস্থাপনার তত্ত্বীয় ধারার অগ্রদূত, তার এই যে অসামান্য অবদানের জন্যই
তাকে ব্যবস্থাপনার তত্ত্বীয় ধারার অগ্রদূত ও আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। আমরা জানি আমাদের আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কাকে? হেনরি ফেওলকে। এবং তিনি তার ব্যবস্থাপনার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি তাত্ত্বিক বিশ্লেষণ এবং সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার প্রয়োগ এবং রীতি পদ্ধতির উদ্ভাবনের ক্ষেত্রে 14টি মূলনীতির উল্লেখ করেছেন, যেটা এখন পর্যন্ত সর্বজন গ্রাহ্য মূলনীতি হিসেবে অনুসরণ করা হয় ব্যবস্থাপনার ক্ষেত্রে। এবং তার এই যে অবদানের জন্যই আমরা তাকে ব্যবস্থাপনা তত্ত্বীয় ধারার অগ্রদূত ও আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। এবং পঞ্চম ধারায় আছে আধুনিক যুগ, অর্থাৎ আমরা ব্যবস্থাপনার উৎপত্তি ইতিহাস পড়ছি। প্রথমে ছিল প্রাচীন যুগ, যেটা 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যুর পূর্ব পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলা হতো। 2 নম্বর ছিল মধ্যযুগ, যেটা শূন্য বা 1000 সাল থেকে আমরা 1750 পর্যন্ত বলা হচ্ছে। এবং গয়ে আছে শিল্প বিপ্লব কাল, যেটা 1750 থেকে 1850। ঘয়ে আছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ, যেটা 1850 থেকে 1950। এবং সর্বশেষে আছে উমতে আছে আধুনিক যুগ। আধুনিক যুগ বললে বুঝতে হবে যে তোমাকে যে 1950-এর পর থেকে এই যে এখন পর্যন্ত সেটাকে মডার্ন স্টেজ, আধুনিক যুগ বলা হচ্ছে ব্যবস্থাপনার। অর্থাৎ শিল্প বিপ্লব পরবর্তী সময়ে ব্যবস্থাপকীয় তত্ত্ব ও এর প্রয়োগ পদ্ধতি নিয়ে যে ব্যাপক গবেষণা হয়েছে, পরবর্তী সময়ে সেটা অব্যাহত রয়েছে। এ সময় বিভিন্ন মনোবিজ্ঞানী ও আচরণ বিজ্ঞানীদের চিন্তাধারা দ্বারা ব্যবস্থাপনার তত্ত্ব আরও উন্নতি লাভ করেছে। যেমন এখানে আছে ডগলাস ম্যাকগ্রেগর, হাসবার্গ, পিটার এফ ড্রাকার, উইলিয়াম ও ওচি প্রভৃতি অনেক প্রমুখ মনীষী আছে যারা এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। অর্থাৎ ব্যবস্থাপনার আধুনিক যুগে পরবর্তী সময়ের পর থেকে ব্যবস্থাপনার ক্ষেত্রে চিন্তাধারা, তার তত্ত্ব, তার মানবিক আচরণ, মনোবিজ্ঞানী ও আচরণ, এগুলো বিশ্লেষণের মাধ্যমে ব্যবস্থাপনার আরো বেশি সম্প্রসারিত রূপ যারা প্রচার করছেন, যারা তুলে এনেছেন, তাদের মধ্যে আছে ম্যাকগ্রেগর, হ্যাসবার্গ, পিটার এফ ড্রাকার, উইলিয়াম ওচি এবং প্রমুখ মনীষী যারা। তারপরে আছে এছাড়াও আছে ইএফএল ব্রেক, নিউম্যান, কুঞ্জ ডোনাল, অর্নেস্ট ডেল, এরকম আরো অনেক মনীষী আছে যাদের লেখনী এবং ব্যবস্থাপনা চিন্তাধারাকে একটি বিশেষ মর্যাদার আসনে সমাসীন করতে সহায়তা করেছে। এক্স জেড তত্ত্বের প্রবর্তক উইলিয়াম ওচি এর নাম আধুনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত এখানে বলা হচ্ছে স্মরণীয়। এই হচ্ছে ব্যবস্থাপনার আমরা এতক্ষণ আলোচনা করলাম ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। তো আজকে আর কি পড়বো? তো আজকে এই পর্যন্তই সংজ্ঞা পড়লাম, আমরা ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশের ধারণা নিলাম। তোমরা সবাই বই পড়বে, উৎপত্তি, ইতিহাস এগুলো জানবে, কারণ নতুন একটা সাবজেক্ট, নতুন পড়া। যেহেতু ব্যবস্থাপনা তোমাদের জন্য নতুন, সেহেতু ফার্স্ট চ্যাপ্টারের প্রথম থেকে খুব ভালো করে শুরু করবে, না হলে তোমাদের মাথায় আপাতত কিছু ঢুকবে না। যেহেতু পরীক্ষাও হচ্ছে না, তোমাদের এগুলো পড়তে হবে এবং উৎপত্তি, ইতিহাস এটা ভালো করে জানতে হবে, তোমার বহু নির্বাচনের জন্য কাজে লাগবে। এবং তোমাকে ইতিহাস, যে কোনো বিষয় পড়ার গোড়া হচ্ছে ইতিহাস জানা, সেই ক্ষেত্রে তোমাকে উৎপত্তি, ব্যবস্থাপনার ইতিহাসটাও ভালো করে পড়তে হবে। তো এই সংজ্ঞা পড়বা আর এটা হচ্ছে উৎপত্তি ইতিহাস জানবা। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে আর সেফে থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।